পাকিস্তান হাই কমিশনারকে ডেকে সতর্ক করল বাংলাদেশ। যুদ্ধাপরাধের বিচার নিয়ে কোনো দেশের মন্তব্য আমলে নেওয়া হবে না বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সহসাই খুলছে না ফেসবুক, ভাইবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে এই সিদ্ধান্ত জানালেন টেলিযোগাযোগ মন্ত্রী। মেয়র পদে দলীয় মনোনয়ন বহাল রাখার সিদ্ধান্ত অসামঞ্জস্যপূর্ণ। দলীয় স্বার্থেই আইনের আংশিক পরিবর্তন, মন্তব্য স্থানীয় সরকার বিশেষজ্ঞদের। ময়মনসিংহে কলহের জের ধরে গৃহবধূর চোখ উপড়ে ফেলার চেষ্টা, অভিযুক্ত স্বামীকে পুলিশে সোপর্দ। চোখের অবস্থা আশঙ্কাজনক বলছেন চিকিৎসক। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা একটা গুরুতর ইনজুরি এবং চোখের দৃষ্টি নষ্ট হওয়ার যথেষ্ট আশঙ্কা। এবং রংপুরের খালাসপীর খনি থেকে বছরে অন্তত 20 লাখ টন কয়লা উত্তোলন সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি কমবে আমদানি নির্ভরতা। বাংলার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি পারমিতাহীন। ফাঁসির রায় নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনারকে ডেকে কড়া সতর্ক করল বাংলাদেশ। আগামীতে অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকতেও বলা হয়েছে। দুপুরে পাকিস্তানের হাই কমিশনার সুজা আলমকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ডেকে সতর্ক করা হয়। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যুতে পাকিস্তান কেন, কোনো দেশের মন্তব্যই আমলে নেওয়া হবে না। তিনি বলেন, পাকিস্তানের মন্তব্য কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে রোববার প্রথম প্রহরে ফাঁসির রায় কার্যকর করা হয় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের। ওই দিন পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘটনাকে দুঃখজনক মন্তব্য করে নিন্দা ও ক্ষোভ জানায়। এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তলব করা হয় পাকিস্তানের হাই কমিশনার সুজা আলমকে। এ সময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বশেষ রায় সম্পর্কে আপত্তিকর সমালোচনা করায় তার কড়া প্রতিবাদ জানায় ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মিজানুর রহমান। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যুতে পাকিস্তান কেন, কোনো দেশের মন্তব্যই আমলে নেওয়া হবে না। আন্তর্জাতিক কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত কাজ তারা করেছেন। বাংলাদেশের আভ্যন্তরীণ একটি বিষয়ে তারা তাদের মতামত দিয়েছেন। তো সেটাই আমাদের অবস্থান পরিষ্কার করে জানিয়ে দেওয়ার জন্য পাকিস্তানের হাই কমিশনারকে আজকে আমরা ডেকে নিয়ে গিয়ে আমাদের অবস্থানগুলি ব্যাখ্যা করেছি। শুধু পাকিস্তান কেন, পৃথিবীর কোনো রাষ্ট্রের কাছ থেকেই যুদ্ধ অপরাধীদের, মানবতা বিরোধীদের বিচারের প্রশ্নে আমরা কোনো নেতিবাচক মন্তব্য গ্রহণ করব না। ভবিষ্যতে পাকিস্তান আর এ ধরনের আচরণ করবে না বলেও আশা প্রকাশ করেন শাহরিয়ার আলম। যোগাযোগে না যাওয়াই শ্রেয়। সাতিরা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে শীর্ষ যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের ও মুজাহিদের ফাঁসির রায় কার্যকর নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া কূটনৈতিক আচরণের পরিপন্থী বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতে, এ ধরনের মন্তব্য পাকিস্তানিদের ৭১-এর হিংস্র মনোভাবেরই প্রতিফলন। বাঙালি জাতির গৌরব আর অহংকারের কেন্দ্রবিন্দু ৭১-এর মহান মুক্তিযুদ্ধ। ৯ মাসের যে যুদ্ধে জাতি পেয়েছিল একটি পতাকা, একটি মানচিত্র, ৫৬,০০০ বর্গমাইলের একটি স্বাধীন দেশ বাংলাদেশ। সেই রক্তক্ষয়ী যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী চালিয়েছিল নির্মম হত্যাযজ্ঞ। দেশের শ্রেষ্ঠ সন্তান, বুদ্ধিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ, সংখ্যালঘু কেউই রেহাই পায়নি সেই হত্যাযজ্ঞ থেকে। আর নির্মম কাপুরুষোচিত সেই হত্যাযজ্ঞ বাস্তবায়নের অন্যতম প্রধান কারিগর ছিল যে দুজন, সেই সালাউদ্দিন কাদের চৌধুরী আর আলী আহসান মুজাহিদের দণ্ড কার্যকরে উদ্বেগ জানিয়েছে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি কাদের মোল্লা ও কামারুজ্জামানের রায় কার্যকরের পরও একই ধরনের প্রতিক্রিয়া দিয়েছিল দেশটির সরকার। স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল তাদের যে বিচার প্রক্রিয়া, তাদের যে শাস্তি বিধান, এই বিষয়ে পাকিস্তান সরকারের কোনো কিছু বলার কোনো সুযোগই নাই। এই ধরনের কোনো অগ্রহণযোগ্য কার্যক্রমের সাথে যদি পাকিস্তান সরকার যুক্ত থাকে, পাকিস্তানের সাথে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক অব্যাহত থাকবে কিনা সেই বিষয়ে কিন্তু চিন্তা ভাবনা করার প্রয়োজন থাকবে। কূটনৈতিকদের মতে, একটি স্বাধীন সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তান কোনোভাবেই এ ধরনের মন্তব্য করতে পারে না। দক্ষিণ এশিয়ার দেশগুলো মিলে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর যে পরিকল্পনা করছে, পাকিস্তানের এ ধরনের মন্তব্যে সেটিও বাধাগ্রস্ত হবে বলে মনে করেন তারা। তখন দুজন যুদ্ধাপরাধীকে দণ্ডিত করা হয়েছে, তাদের রায় কার্যকর করা হয়েছে,
তখন মন্তব্য করার আগে কিন্তু তাদের নিজেদের চেহারায় নিজেদের একবার দেখে নেওয়া উচিত ছিল এবং সে বিষয়টা তাদের মনে রাখা উচিত। এবং তারা তাদের বক্তব্যে একটা জায়গায় বলেছে যে তারা রিকনসিলিয়েশনের চায়। তো রিকনসিলিয়েশনটা নিশ্চয়ই বাংলাদেশ থেকেও আমরা চাই, যে তখন যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যায়। কিন্তু তার একটা প্রধান শর্ত কিন্তু আছে, সেই শর্তটা হচ্ছে যে পাকিস্তান তখন রাষ্ট্র হিসাবে যে অপরাধ এখানে সংঘটিত হয়েছিল তার সাথে যে তাদের সংশ্লিষ্টতা ছিল, তার জন্য তারা কিন্তু অনুতপ্ত হতে হবে, তারা দুঃখ প্রকাশ করতে হবে, ক্ষমা চাইতে হবে। কয়েক বছর আগে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে একই ধরনের মন্তব্য করায় তাকে বাংলাদেশ ত্যাগে বাধ্য করা হয়েছিল। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ মন্তব্য করেছেন, দুই যুদ্ধাপরাধীর রায় কার্যকর হওয়ার পর পাকিস্তান ও দেশটির রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর ক্ষোভ প্রকাশে প্রমাণ হয় বাংলাদেশের জামায়াতে ইসলামী পাকিস্তানি ভাবধারায় রাজনীতি ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দুপুরে রাজধানী ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় তিনি জামায়াতকে দ্রুত নিষিদ্ধ করার ব্যাপারে আশা প্রকাশ করেন। এই দণ্ড কার্যকর হওয়ার পরে পাকিস্তানের সরকারের পক্ষ থেকে এর প্রতিবাদ বা এর ক্ষোভ জানিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন। গতকাল কি জামাত ইসলামের আমির উনি যেটা বক্তব্য দিয়েছেন, উনি বলেছেন যে ৭১ সালে জামাত ইসলামী যে পাকিস্তানের পক্ষে ছিল, সেই জামাত ইসলামী স্বাধীন দেশ হওয়ার পরও এখনও তারা পাকিস্তানের আদর্শ এবং ভাবধারা নিয়ে চলছে। এর মধ্যে দিয়ে প্রমাণ হয় যে বাংলাদেশে যে জামাত ইসলামী নামক রাজনৈতিক দলটি, তারা এই বাংলাদেশে তারা পাকিস্তানের আদর্শ, পাকিস্তানের চিন্তা চেতনা ভাবধারা নিয়ে রাজনীতি করছেন। স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে। এই দলটি যত দ্রুত নিষিদ্ধ হবে ততই দেশের জন্য মঙ্গল। সহসাই খুলছে না ফেসবুক, ভাইবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি। তিনি জানিয়েছেন, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই খোলা হবে সামাজিক যোগাযোগের এই জনপ্রিয় মাধ্যমগুলো। যতক্ষণ পর্যন্ত আমরা মনে করব যে আমাদের বেশিরভাগ মানুষ নিরাপদ হয়েছেন, সেই সময়টিতে আমার নির্দেশনা আসলে আমি এটা খুলে দেবো। আমি মনে করি যে যখন আমরা একেবারে নিশ্চিত হব, আমাদেরকে বলা হবে যে হ্যাঁ, আপনারা এখন যোগাযোগ মাধ্যমটা খুলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছেন, তারা আমাদেরকে জানাবেন যে আপনাদের এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন বলবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আপনারা খুলে দিতে পারেন, আমরা তখনই খুলে দেব। আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিলরদের দলীয় মনোনয়নের বিধানকে সংশোধিত আইনে বাদ দেয়া হলেও মেয়র পদে বহাল রাখার সিদ্ধান্তকে অসামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। তাদের মতে, এই স্বল্প সময়ে কাউন্সিলর পর্যায়ে দলীয় মনোনয়ন দেয়া সরকারের পক্ষে কঠিন হবে বিধায় নিজেদের স্বার্থেই আইনে আংশিক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রামিম হাসানের রিপোর্ট। গত ২রা নভেম্বর স্থানীয় সরকার অধ্যাদেশ জারির ২ সপ্তাহের মাথায় তা রহিত করে আইনে সংশোধন করা হয়। প্রথমে স্থানীয় সরকার নির্বাচনের সকল পর্যায়ে দলীয় মনোনয়নের ভিত্তিতে অনুষ্ঠানের বিধান রেখে পরিবর্তিত আইন সংসদে প্রস্তাব করা হয়। পরবর্তীতে তা আবারও পরিবর্তন করে কাউন্সিলর ও অন্যান্য সদস্যদের মনোনয়ন নির্দলীয় রেখে বিলটি অধিকতর যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিশ্লেষকরা বলছেন, জনগণের কোনো স্বার্থ ছাড়াই বিষয়টি নিয়ে সরকার জলঘোলা করছে। দলীয় একজন চেয়ারম্যান আবার নির্দলীয় মেম্বার, অত্যন্ত সংকীর্ণ কোনো হয়তো দলীয় উদ্দেশ্যে এটা করা। প্রথমে ভেবেছে যে পুরোটা করবে, এখন যদুর দেখলাম যে ম্যানেজ করতে পারবেন, অনেক বেশি চাপ হবে। এটা একটা জগা খিচুড়ি। পৌর নির্বাচন একটা, যদি আমরা খেলার সাথে তুলনা করি, তো এই নির্বাচনের মেয়রদের জন্য এক নিয়ম, তারপরে যারা কাউন্সিলর পদপ্রার্থী তাদের জন্য আরেক নিয়ম। এটা তো হইতে পারে না। আর নির্বাচন কমিশন বলছে, স্থানীয় সরকার নির্বাচনের আইন কি হবে সেটা সরকারের এখতিয়ারে, তবে আসছে নিয়মে নির্বাচন পরিচালনায় কোনো সমস্যা হবে না। চেয়ারম্যান অথবা মেয়রের যে প্রতীকে আলাদা করে তৈরি করা হয় এবং আলাদা তাদের ব্যালট থাকে, এবং কাউন্সিলর অথবা মেম্বারদের ব্যালট আলাদা থাকে। আগের মতোই কাউন্সিলর এবং মেম্বারের ব্যালটগুলো থাকবে, খালি চেয়ারম্যান অথবা মেয়রের ব্যালটগুলো তাদের যে দলীয় প্রতীকে হবে, হয়তো নামও থাকতে পারে। ডিসেম্বরে পৌরসভা নির্বাচন করার বাধ্যবাধকতা থাকায় সংসদ বসার জন্য অপেক্ষা না করে এই আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয় গত ২ নভেম্বর। ৮ নভেম্বর সংসদের ৮ম অধিবেশনের প্রথম দিন তা উপস্থাপন করা হয়। পরে ৯ নভেম্বর স্থানীয় সরকার আইন ২০১৫ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়, আর পাশ হয় গত ১৯ নভেম্বর।
রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে পৌর নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল অঞ্চলের পৌর এলাকাগুলো সরব হয়ে উঠেছে। ভোটারদের কাছে নিজেদের পরিচিত করা এবং মনোনয়ন পেতে কেন্দ্রে তদবিরে ব্যস্ত আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা। আর বিএনপি নেতারা জানিয়েছেন কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তারা। অপরদিকে সৎ ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি দাবি জানিয়েছেন ভোটাররা। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিরদৌস সোহাগ। সামনে পৌর নির্বাচন, মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ইচ্ছুক সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। নিজেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকাবাসীর কাছে পরিচিত করতে বাড়ি বাড়ি দোয়া চাইছেন তারা। পাশাপাশি চলছে মনোনয়নের জন্য জোর লবিং ও তদবির। আমি সাধ্যমতো চেষ্টা করি তাদের কাজ করার জন্য। আশা করি দল যদি আমাকে নমিনেশন সাব্যস্ত করে ইনশাল্লাহ আমি কামিয়াব হব। এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে মেয়র পদে আমি প্রতিনিধিত্ব করার জন্য ইচ্ছা প্রকাশ করছি। যদি তারা আমাকে দলীয়ভাবে মনোনয়ন দেন তাহলে আমি তৃণমূল পর্যায়ের নেতাদের সাথে নিয়ে সার্বিকভাবে নির্বাচন সম্পন্ন করার চেষ্টা করব। আর বিএনপির নেতা জানালেন কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি সিদ্ধান্ত গ্রহণ করেন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, আমরা সার্বিকভাবে প্রস্তুত রয়েছি নির্বাচনী যুদ্ধে অবতরণ করার জন্য। এদিকে রাজনৈতিক দলগুলোর প্রতি শত যোগ্য লোককে মেয়র পদে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন ভোটাররা। আর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জানালেন পৌর নির্বাচনের জন্য প্রস্তুত তারা। রাজনৈতিক দলগুলোর কাছে আমার অনুরোধ, মেয়র পদে সৎ, নির্ভীক এবং যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হোক। যে কোনো দলের দিক আমরা ভালো প্রার্থী চাই, যোগ্য প্রার্থী চাই। যারা রাস্তাঘাট সবকিছু উন্নতি করতে পারবে তাদেরকে আমরা মেয়র হিসেবে চাই। ভোট কেন্দ্র ব্যবহারের জন্য ভোটার তালিকা প্রস্তুতি শেষ পর্যায়ে। এছাড়া ভোট গ্রহণ কর্মকর্তাগণের প্যানেল প্রস্তুতকরণ সম্পন্ন হবে নির্বাচনের শিডিউল ঘোষণার পর। পৌর নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। বরিশাল বিভাগে পৌরসভা 25টি, এর মধ্যে 18টিতে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। ফিরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। বাংলার সময়ে আরো থাকছে। চট্টগ্রামে জোড়া খুনের মামলায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা সহ 62 জনের বিরুদ্ধে চার্জশিট। অভিযোগ থেকে অব্যাহতি 25 জনের। দেশে প্রতি বছর প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীর মধ্যে 73% ঝরে পড়ে দ্বাদশ শ্রেণীর শিক্ষা গ্রহণের আগে। শিক্ষানীতি প্রণয়ন কমিটির পরিসংখ্যানে পাওয়া গেছে এ তথ্য। আর এর মধ্যে ঝরে পড়ার হার সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় প্রাথমিক পর্যায়ের শিক্ষা গ্রহণের সময়ে। আসার কথা হলো, গত 5 বছরের তুলনায় এখন সারা দেশে প্রাথমিক স্কুলগুলো থেকে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমে এসেছে অর্ধেকে। বিশেষজ্ঞরা বলছেন এই হার আরও কমাতে প্রয়োজন শিক্ষা খাতে বাজেট বাড়ানোর। শাফিন জাহিদের রিপোর্ট। আমার বাবা মা আমার 5 পর্যন্ত অনেক কষ্ট করে পড়াইছে, আর পারতেছে না এরা খরচ দিয়ে পড়াইতে। কতটা কষ্টে চোখের পানি এভাবে ঝরে পড়ে সেটা হয়তো পাপিয়াই জানে। আমার অনেক ইচ্ছে আমি লেখাপড়া করব। লেখাপড়া করে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ছিল তার মধ্যে। ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্রী হলেও তার পাশে দাঁড়ায়নি কেউ। ফলে প্রাথমিক পর্যায়ের শিক্ষা গ্রহণের আগেই ঝরে পড়তে হয়েছে তাকে। আমি 4 পর্যন্ত করছি। আর গলার কোথায় যেন আটকে যাচ্ছে সাইদুলের। বলতে কষ্টই হচ্ছিল, শুধুমাত্র দরিদ্রতা শব্দের কষাঘাতেই কিনা জীবন থেকে হারিয়েছে বাধ্যতামূলক শিক্ষা গ্রহণের সুযোগটুকু। প্রাথমিক শিক্ষার চালচিত্র বলছে দেশে 5 বছর আগেও ঝরে পড়া শিক্ষার্থীর হার ছিল 40%। যদিও দেশের 82টি উপজেলার বিভিন্ন স্কুলে শিক্ষার্থী ঝরে পড়া বন্ধে দেয়া হচ্ছে উপবৃত্তি আর দুপুরের খাবার। এতে ঝরে পড়ার হার কমলেও এখনো প্রতি বছর প্রাথমিক শিক্ষার গণ্ডি পার করতে পারে না 21% শিক্ষার্থী। এই যে ধরে রাখতে পারে না, এটার কিন্তু কারণ যে আমাদের বিদ্যালয়ের কারণে বা শিক্ষকদের কারণে বা আমাদের আগ্রহের কমে তা কিন্তু নয়। আমাদের হয়তো কিছুটা এখনো আছে আন্তরিকতার ভাবে, এবং আমরা চেষ্টা করলে আরো হয়তো 2-3% কমাতে পারবো। স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতির হার বাড়াতে হলে সবথেকে বড় ভূমিকা পালন করতে হবে পরিবারে মায়েদেরকেই। আর তাহলেই একদিকে যেমন এসব শিক্ষার্থীগুলো হবে স্কুলমুখী, অন্যদিকে জাতি হবে শতভাগ শিক্ষিত, আর সেই সাথে এগিয়ে যাবে বাংলাদেশ। শিক্ষাবিদরা বলছেন দেশে প্রাথমিক পর্যায়ের স্কুল থেকে ঝরে পড়ার হার সবচেয়ে বেশি দেখা যায় বিশেষ বিশেষ জনগোষ্ঠী, প্রত্যন্ত অঞ্চল আর অতি দরিদ্রদের মধ্যে। সরকার অঙ্গীকার করছেন সব শিশুকে স্কুলে আনবেন, থাকবেন এবং মানসম্মত শিক্ষা দেবেন। তার জন্য যে পর্যাপ্ত বিনিয়োগটা করা দরকার, এখানে কোনো ধরনের বোধহয় সমঝোতা করা বা কোনো ধরনের ছাড় দেওয়া সরকারের উচিত নয়। তারা বলছেন শিক্ষার্থী ঝরে পড়ার ঘটনা প্রথম শ্রেণীতে ভর্তির পরপর শুরু হলেও চতুর্থ শ্রেণীতে গিয়ে তা ধারণ করে প্রকট আকারে।
শাফিন জাহিদ, সময় সংবাদ, নরসিংদী। ময়মনসিংহের পারিবারিক কলহের জের ধরে জিনাত ফাতেমা রুনা নামে এক গৃহবধূর চোখ উপড়ে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে ভালুকা উপজেলার ঘাদুমিয়া গ্রামে এই ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রী জিনাত ফাতেমা রুনার সঙ্গে স্বামী বুলবুল আহমেদ রাজুর কলহ চলে আসছিল। এর জের ধরে রোববার রাতে রুনাকে মারধর করে বুলবুল। এক পর্যায়ে তার চোখ উপড়ে ফেলার চেষ্টাও করে সে। এতে অসুস্থ হয়ে পড়লে রুনাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন প্রতিবেশীরা। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ সময় অভিযুক্ত স্বামীকে আটকের পর পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। এ ঘটনায় ভালুকা থানায় একটি মামলা করেছে নির্যাতিতার পরিবার। ছেলের বাবার দুই সংসার, তাদের আর্থিক হিসাব নিকাশ মানে সম্পদ নিয়ে, তাদের বাটবাটোরা নিয়ে, তাদের মধ্যে রেশারেশি, এইগুলি নিয়ে আমার বোন নির্যাতিত হয়ে আসছে মানসিকভাবে। এখন আমার বোন পঙ্গু হয়ে যাওয়ার অবস্থা। আমার ছেলে যখন চোখ বউরে আঘাত করছে, আঘাত করার পরে আমি তার আইনের মধ্যে আমি পুলিশে ফোন দেয় আনায়া, পরে আমি তার আইনে দিয়ে দিছি, আইনে যাওয়া হয়। বীজ ক্যানাল তো সোনোগ্রাম একটা পরীক্ষা আছে, যেটা দেখে চোখের পেছনের অংশটা দেখা যায়, এটা করার জন্য অ্যাডভাইস করছি। এই রিপোর্টটা আসলে আমরা কনফার্ম করে বলতে পারবো। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা একটা গুরুতর ইনজুরি এবং চোখের দৃষ্টি নষ্ট হওয়ার যথেষ্ট আশঙ্কা আছে। চট্টগ্রামে রেলওয়ের টেন্ডার নিয়ে জোড়া খুনের মামলায় ৬২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে গোয়েন্দা পুলিশ। এদের মধ্যে যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী এবং ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমনের নামও অন্তর্ভুক্ত রয়েছে। বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা আতিক চৌধুরী মুখ্য মহানগর আদালতে এই চার্জশিট দাখিল করেন। এজাহারভুক্ত আসামিরা যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে ৫০ জনকে গ্রেফতার করা হলেও ৪৮ জনই জামিনে রয়েছে বলে জানা গেছে। ২০১৩ সালের ২৪ জুন সিআরবি এলাকায় রেলওয়ের ১,১০,০০,০০০ টাকার টেন্ডারে আধিপত্য বিস্তার নিয়ে বাবর ও লিমনের অনুসারীদের সংঘর্ষ হয়। এ সময় এক শিশুসহ ২ জন নিহত হন। এ ঘটনার পর ৮৭ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তদন্তের পর ২৫ জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দুটি পক্ষের সংঘর্ষের প্রেক্ষিতে ২ জন নিহত হয়েছিল। সেই ঘটনাটি তদন্ত শেষ হয়েছে এবং অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে। এখানে মোট আসামি ছিল ৮৭ জন। সেখান থেকে মোট ৬২ জনের নামে অভিযোগপত্র তৈরি করা হয়েছে এবং সেই অভিযোগপত্রে ৩৭ জনকে সাক্ষী করা হয়েছে। নাশকতার মামলায় খুলনা মহানগর বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুরের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বেলা ১১টায় নাশকতার ২ মামলায় খুলনা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন মঞ্জুর। শুনানি শেষে বিচারক ২০১৩ সালে নগরীর পাওয়ার হাউস মোড়ে গাড়ি পোড়ানো ও ভাঙচুরের মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। যদিও ২০১৪ সালে নগরীর পিটিআই মোড়ে গাড়ি পোড়ানো ও ভাঙচুরের আরেকটি মামলায় তার আবেদনটি নাকচ করে দেওয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। নারায়ণগঞ্জের ৭ খুন মামলার আসামি নূর হোসেনকে একটি চাঁদাবাজির মামলায় আদালতে হাজির করার পর আবারও কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইদুজ্জামান শরীফ এ নির্দেশ দেন। এর আগে আটক নূর হোসেনকে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে ১৮ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করে আবারও তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। মামলার বিবরণী থেকে জানা যায় ২০১৩ সালের ২৫ মে সিদ্ধিরগঞ্জ উপজেলার আদমজি ইপিজেডে প্যাকেজিং ফ্যাক্টরির মালিক আকরাম হোসেনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে নূর হোসেন ও তার সহযোগীরা। পরে নূর হোসেন ৭ খুনের ঘটনার পর ভারতে পালিয়ে গেলে ২০১৪ সালের ২৭ মে আকরাম হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি চাঁদাবাজির মামলা করেন। এতে নূর হোসেনকে প্রধান আসামি করে মোট ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়। সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে সিদ্ধিরগঞ্জ থানার মামলা নম্বর ৪৫/১২ একটা চাঁদাবাজির মামলায় তাকে কোর্টে হাজির করা হয়েছিল। ওই মামলাটার আজকে ধার্য তারিখ ছিল। এই ধার্য তারিখে কোর্টের পিডব্লিউ বলে আজকে তাকে কোর্টে হাজির করা হয়েছিল এবং হাজির করার পর আদালত এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন ১৮/১/২০১৬।
নাশকতার আশঙ্কায় দেশের বিভিন্ন স্থান থেকে 131 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাত থেকে সকাল পর্যন্ত যশোরের 8টি উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত 57 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে জামায়াত শিবিরের 7 জন এবং বিএনপির 1 জন কর্মী রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে জামায়াত শিবির কর্মীরা নাশকতা করতে পারে এমন সংবাদের ভিত্তিতে গতরাতে ঝিনাইদহের 6টি উপজেলায় অভিযান চালানো হয়। এ সময় আটক করা হয় 24 জনকে। এছাড়া সাতক্ষীরা থেকে 29 জন এবং গাজীপুর থেকে 21 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিলেটের শিশু আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ 24 নভেম্বর মঙ্গলবার নির্ধারণ করেছেন আদালত। দুপুরে বিভাগীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রশিদ এই আদেশ দেন। এর আগে সকালে ট্রাইব্যুনালের সাক্ষ্য গ্রহণের তৃতীয় দিনে আসামিদের উপস্থিতিতে 7 জন সাক্ষ্য দেন। পরে ট্রাইব্যুনালের বিচারক আগামীকাল মামলার পরবর্তী তারিখ ধার্য করেন। ইতোমধ্যে এই মামলায় 38 জন সাক্ষীর মাঝে 18 জন তাদের সাক্ষ্য প্রদান করেছেন। গত 11 মার্চ চতুর্থ শ্রেণীর ছাত্র আবু সাইদকে অপহরণ করা হয়। পরে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার কনস্টেবল এবাদুর রহমানের বাসা থেকে সাইদের লাশ উদ্ধার করা হয়। রাষ্ট্রপক্ষ থেকে 7 জন সাক্ষী হাজির করেছি। সাক্ষীরা জবানবন্দি দিয়েছে। এখন পর্যন্ত 18 জন সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং সুরতালের যারা সাক্ষী ছিল সেই সাক্ষী সব দেওয়া হয়ে গেছে। গাজীপুরে সরকারি জমি দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। সকালে শ্রীপুর, জয়দেবপুর ও ধুনুয়া এলেঙ্গা সড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের 4 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় জেলা প্রশাসক SM আলম সহ পুলিশ ও বিজিবির বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন সূত্র জানায়, তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশনের পাইপলাইন নির্মাণ কাজ সফল করার জন্য এই অভিযান চালানো হয়। পঞ্চগড় এবং লালমনিরহাটের সদ্য বিলুপ্ত ছিটমহলের 267 জন আজ ভারতে গেছেন। ছিটমহল বিলুপ্তির আগে দুদেশের যৌথ সমীক্ষায় নাম হালনাগাদকরণে ভারত যেতে ইচ্ছুকরাই সেদেশের নাগরিক হিসেবে আজ সীমান্ত পার হন। দুপুরে আনুষ্ঠানিকভাবে নীলফামারীর চিলাহাটি হলদিবাড়ি সীমান্ত পথ দিয়ে পঞ্চগড়ের সদ্য বিলুপ্ত 2টি ছিটমহলের 28টি পরিবারের 147 জন ভারতে প্রবেশ করেন। তারা সদ্য বিলুপ্ত কোটবাজনী ও বালাপাড়া খাগড়াবাড়ি ছিটমহলের বাসিন্দা ছিলেন। সকালে ভারতীয় হাইকমিশনের সদস্যদের কাছে এই সম্পর্কিত প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক। এদিকে আজ লালমনিরহাটের সদ্য বিলুপ্ত 4টি ছিটমহলের 130 জন বুড়িমারি চেকপোস্ট দিয়ে ভারতে যান। এ সময় পাটগ্রাম উপজেলা পরিষদের পক্ষ থেকে তাদের বিদায়ী শুভেচ্ছা জানানো হয়। বেটি ভারতে চলে গেল, সেই মিলিয়ে আমাকে খুব খারাপ লাগছে। ভাই বোন আছে, মাসি আছে, একসাথে খেলাধুলা করছি, খাইছি, অসুখ হলে দেখা হবে না। রংপুরের খালাসপীর কয়লা খনিতে প্রায় 50 কোটি টন কয়লা মজুত রয়েছে, যার মান এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে উন্নত। বিশেষজ্ঞদের ধারণা, বছরে এখান থেকে অন্তত 20 লাখ টন কয়লা উত্তোলন সম্ভব, যার মাধ্যমে একদিকে যেমন দেশের জ্বালানি চাহিদা মেটানো যাবে, তেমনি কমবে কয়লার আমদানি নির্ভরতাও। রংপুর ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ, ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। রংপুর জেলার পীরগঞ্জ সদর উপজেলা থেকে 12 কিলোমিটার দূরে মদনখালী ইউনিয়নের খালাসপীরের মাটির নিচে মজুদ আছে প্রায় 50 কোটি মেট্রিক টন বিটুমিনাস কয়লা। 10টি গ্রাম নিয়ে এই খনির বিস্তৃতি 7.50 থেকে 8 বর্গ কিলোমিটার পর্যন্ত। নিজ এলাকায় দেশের অন্যতম বৃহৎ এই খনি আবিষ্কৃত হয়, এখান থেকে কয়লা উত্তোলন নিয়ে আগ্রহের শেষ নেই এই অঞ্চলের বাসিন্দাদের। সরকার যদি উত্তোলন করে তাহলে আমাদের এলাকা উন্নত হবে, দেশ উন্নত হবে। কিন্তু আমাদের দিকে যদি তারা সহানুভূতির দৃষ্টিতে তাকায়, তাহলে আমরা তাদেরকে সহযোগিতা করব। কিন্তু সকল পরীক্ষা নিরীক্ষা শেষে মাইনিং লিজের জন্য 9 বছর আগে 2006-এ আবেদন করা হলেও কয়লা নীতি চূড়ান্ত না হওয়ায় এখনো কোনো সিদ্ধান্ত হয়নি উন্নত মানের এই কয়লা উত্তোলন নিয়ে। 600 মেগাওয়াট পাওয়ার উৎপন্ন করার মতো কয়লা দিয়ে এখানে আগামী 20 বছর পর্যন্ত কয়লা উত্তোলন করা যেতে পারে। যেখানে সরকার কোল ইম্পোর্ট করে পাওয়ার প্ল্যান্ট করতেছে, সেখানে দেশীয় কোল উত্তোলন করা যেতে পারে। আমরা সরকারের কাছে এই ব্যাপারে পার্সিউ করতেছি। আমরা এর আগে দেশের বিভিন্ন কয়লা খনিতে ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনা থেকে শিক্ষা নেয়া এবং সকল খনিজ সম্পদ উত্তোলন ও ব্যবহারের জন্য একটি জাতীয় সংস্থা গঠনের পরামর্শ এই অর্থনীতিবিদের। কোন পদ্ধতিতে তুললে
কয়লাটা সম্পদ হিসেবে বিবেচিত হবে এবং সেটা দেশের জন্য লাভজনক হবে, সেইটার জন্য জাতীয় সংস্থা এবং দায়িত্বশীলতা সেগুলো করা দরকার। জাতীয় স্বার্থটা নিশ্চিত করা এবং সম্পদ যাতে শতভাগ দেশের কাজে লাগে সেটা নিশ্চিত করার মতো প্রতিষ্ঠান, নীতিমালা, আইন কানুন সেগুলো ঠিক করা। যদি পরিবেশ সম্মতভাবে ভূগর্ভস্থ পদ্ধতির মাধ্যমে এখান থেকে কয়লা উত্তোলন সম্ভব হয়, তাহলে পুরো দেশের যে জ্বালানি সংকট রয়েছে তা মোকাবেলায় একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রংপুরের পীরগঞ্জ থেকে ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ। ভৈরবে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ আব্দুল হামিদ নামের এক ট্রাক চালককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, ভোর 6টার দিকে শম্ভুপুর এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের সিগন্যাল অমান্য করে একটি ট্রাক দ্রুত পালিয়ে যায়। এ সময় পুলিশ ধাওয়া করে চালক সহ ট্রাকটি আটক করে। ট্রাকে তল্লাশি চালিয়ে 5টি বস্তায় মোট 100 কেজি গাঁজা সহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। মৌলভীবাজার 3 আসনের উপনির্বাচনে কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সৈয়দা সায়রা হোসেন। তিনি সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্ত্রী। দুপুরে জেলা নির্বাচন অফিসার রিটার্নিং অফিসার SM এজহারুল হক এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এই ঘোষণা দেন। এর আগে গত 11 নভেম্বর মৌলভীবাজার 3 আসনের উপনির্বাচনে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র জমা দেন 5 জন। পরে যাচাই বাছাইয়ের পর ত্রুটিপূর্ণ হওয়ায় 4 জনের মনোনয়নপত্র বাতিল করে দেন জেলার রিটার্নিং অফিসার। গত 14 সেপ্টেম্বর সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুর পর এই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। জাতীয় সংসদের 237 মৌলভীবাজার 3 নির্বাচনী এলাকার শূন্য আসনের নির্বাচনে বেগম সৈয়দা সায়রা মহসিন, স্বামী মৃত সৈয়দ মহসিন আলী একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকায় গণপ্রতিনিধি আদেশ 1972-এর 19 অনুচ্ছেদের 1 দফা অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত ঘোষণা করিলাম। পরিবেশের ক্ষতি রোধ করতে গ্রামীণ ফোনের বেজ স্টেশনগুলোতে নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির আঞ্চলিক অপারেশন প্রধান সঞ্জয় দাশগুপ্ত। সকালে চট্টগ্রামের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে গ্রামীণ ফোনের কর্পোরেট কালচার ও নেটওয়ার্ক নিয়ে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। পরিবেশের উপকারটা হচ্ছে, দেখেন, এসি চলা মানে কি? ইলেকট্রিসিটি কনজিউম করা, 40 to 50% বললাম আমি টোটাল কনজাম্পশন। আর ইলেকট্রিসিটি চলা মানে হচ্ছে কার্বন ইমিশন করা। আমাদের অ্যাম্বিশনে হচ্ছে কত কার্বন কম ইমিট করা যায়। তা আমি 40 to 50% এনার্জি এফিশিয়েন্ট হওয়া মানে 40 to 50% কার্বন লেস ইমিট করা, যেটার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট ট্রিমেন্ডাস। নারীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নোয়াখালীতে শুরু হয়েছে প্রচার অভিযান। দুপুরে নারী নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে একথা জানানো হয়। এ সময় উদ্যোক্তারা গণপরিবহনে নারীর জন্য নিরাপদ পরিবেশ, চিকিৎসালয়ে নারীর অগ্রাধিকার ভিত্তিক সেবা সহ 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী 2 বছর মেয়াদী প্রচারাভিযানের উদ্বোধন করেন। এতে NRDS এর নির্বাহী পরিচালক সহ বিভিন্ন নারী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সুপারের সাধারণ ক্ষমা ঘোষণার পর আত্মসমর্পণ করেছেন 18 জন মাদক বিক্রেতা। দুপুরে জেলা পুলিশ আয়োজিত এক অনুষ্ঠানে আত্মসমর্পণ করেন তারা। শহরের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মাদক বিক্রেতাদের ফুল দিয়ে বরণ করে নেয় জেলা পুলিশ। এ সময় মাদক ছেড়ে যারা ভালো পথে ফিরে আসবেন, জেলা পুলিশের পক্ষ থেকে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানান ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌরসভার মেয়র সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আপনি যদি মাদক ব্যবসা করতেই চান, দয়া করে ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে চলে যান, না হলে কিন্তু আপনারা এখানে টিকতে পারবেন না। আপনাদের ঘর বাড়ি থাকবে না, আপনারাও থাকবে না। এমনও হতে পারে আপনাদের জীবন সংকটের সৃষ্টি হবে। আমি সেটাকে আপনাদের ক্লিয়ার মেসেজ দিচ্ছি, এই ব্রাহ্মণবাড়িয়া মাদক ব্যবসা কোনোদিন আমরা চলতে দেব না, এটা থাকবে না, এটা আমরা নিশ্চিত করব। শীতের শুরুতেই ভাপা পিঠা তৈরির ধুম পড়েছে রাজশাহীতে। শহরের অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কের পাশে চলছে ঐতিহ্যবাহী এই পিঠার বিক্রি উৎসব। পিঠার স্বাদে ক্রেতারা মন রাঙালেও এটি এখন নিম্ন আয়ের অনেক মানুষের আয়ের উৎস। আব্দুস সালামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি।
কুয়াশা ঢাকা সকালে এমন গরম গরম ভাপা পিঠার মজাই আলাদা। একদিকে ভাপা পিঠার স্বাদ গ্রহণ, অন্যদিকে চুলার আগুন আর জলীয় বাষ্পের উত্তাপ যেন চাঙ্গা করে দেয় দেহ মন। রাজশাহী অঞ্চলের সর্বত্রই এখন এই পিঠা তৈরি ও বেচা কেনার ধুম পড়েছে। এটা জনপ্রিয়, সবার ভালো খাবার, পছন্দের খাবার এবং খুব সুস্বাদু ভালো জিনিস এবং সবাই খায়, খুব ভালো চলে এবং ছাত্রছাত্রী এবং বাড়ির লেগে বাচ্চাদের লেগে খুব পছন্দ। শীতকালে এই অঞ্চলের নিম্ন আয়ের অনেক মানুষই যুক্ত হন এই পিঠা তৈরির সাথে। এ সময় এই পেশাই হয়ে ওঠে তাদের জীবিকার অবলম্বন। সারাদিনে দেখা যাচ্ছে যে 300 টাকার মতন থাকে, এই দিয়ে চলে এসেছে। ভাপা পিঠার যে আমাদের ঘ্রাণ বা ভাপা পিঠার যে স্বাদ, সেটা আমাদেরকে সবসময় টানে, যার কারণে যখনই এই শীত আসে তখনই আমরা কিন্তু ভাপা পিঠার জন্য উন্মুখ হয়ে থাকি। স্থানীয়ভাবে এই পিঠাকে বলা হয় ধুপি পিঠা। ইতিহাসবিদদের মতে এটি বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের পুরনো এক অনুষঙ্গ। বাঙালি সংস্কৃতিতে এই পিঠা পুলি বা এই যে ভাপা পিঠা এর কথাই বিশেষ করে বলি, যেটা অনেক কাল থেকে চলে আসছে। চালের আটা ও নারকেলের সাথে খেজুরের গুড় মিশিয়ে তৈরি হয় ঐতিহ্যবাহী এই ভাপা পিঠা। আকার ভেদে প্রতিটি পিঠা 5 থেকে 10 টাকায় বিক্রি হয়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পাকিস্তান হাই কমিশনারকে ডেকে সতর্ক করল বাংলাদেশ। যুদ্ধাপরাধের বিচার নিয়ে কোনো দেশের মন্তব্য আমলে নেওয়া হবে না, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সহসাই খুলছে না ফেসবুক, ভাইবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই সিদ্ধান্ত, জানালেন টেলিযোগাযোগ মন্ত্রী। মেয়র পদে দলীয় মনোনয়ন বহাল রাখার সিদ্ধান্ত অসামঞ্জস্যপূর্ণ। দলীয় স্বার্থেই আইনের আংশিক পরিবর্তন, মন্তব্য স্থানীয় সরকার বিশেষজ্ঞদের। ময়মনসিংহে কলহের জের ধরে গৃহবধূর চোখ উপড়ে ফেলার চেষ্টা, অভিযুক্ত স্বামীকে পুলিশের সোপর্দ। চোখের অবস্থা আশঙ্কাজনক বলছেন চিকিৎসক। এটা একটা গুরুতর ইনজুরি এবং চোখের দৃষ্টি নষ্ট হওয়ার যথেষ্ট আশঙ্কা আছে। এবং রংপুরের খালাসপীর খনি থেকে বছরে অন্তত 20 লাখ টন কয়লা উত্তোলন সম্ভব, বলছেন বিশেষজ্ঞরা। অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি কমবে আমদানি নির্ভরতা। এই ছিল বাংলার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সমনিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।